নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি চারটে চারদিকে আপনাদের প্রথমেই যে খবরের সকলের সামনে আপনারা সকলেই জানেন, রাজ্যের সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ইডির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আজ সকাল থেকে শুরু হয়েছে অভিযান। যে অভিযানে আমরা সকালবেলা যেটা দেখতে পেয়েছি, উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতে প্রথম ইডির এই অভিযান শুরু হয়। তারপরে আমরা দেখেছি একে একে দমকল মন্ত্রী সুজিত বসু এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি বরানগরের বিধায়ক তাপস রায়ের বউবাজার অঞ্চলে যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও চলছে ইডির তদন্তকারী অভিযান। প্রসঙ্গত দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বউবাজারে বরানগরের বিধায়ক তাপস রায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনেই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আজ সকাল থেকে এই তিনজনের বাড়িতে চলছে ইডির তদন্ত অভিযান। যে অভিযানের মূল কারণ আপনারা সকলেই জানেন, যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতি মামলার প্রেক্ষিতেই অয়নশীলের বাড়িতে গিয়েছিল তদন্তকারী সংস্থা। 2023-এর মার্চ মাসে সেই অয়নশীলের বাড়ির ডাস্টবিন থেকে কিছু নথিপত্র উদ্ধার করে ইডি এবং তার প্রেক্ষিতেই ইডি জানতে পারে যে এই শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, পুর নিয়োগেও দুর্নীতির ঘটনা ঘটেছে বিভিন্ন পুরসভায়। 2018 সাল থেকে বিভিন্ন পুরসভায় এই দুর্নীতির ঘটনাগুলি ঘটেছে। সেই পুর নিয়োগ দুর্নীতির ঘটনার প্রেক্ষিতেই এই মুহূর্তে বরানগর বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন সকাল থেকে। সন্দেশখালীর ঘটনায় গত 5ই জানুয়ারি শুক্রবার সন্দেশখালীর ঘটনায় গিয়ে যে চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, ইডির তদন্তকারী আধিকারিকরা উপস্থিত জনতার রোষে আক্রান্ত হয়েছিলেন, বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন এবং সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডির সঙ্গে কিন্তু এবার প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছেন এবং শুধুমাত্র জওয়ানরা আমরা দেখেছি এর আগে যেভাবে, তার থেকে অনেকটাই কার্যত রণসাজে সজ্জিত হয়ে এসেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিআরপিএফ এর যে জওয়ানরা এসেছেন তারা একদিকে যেমন হেলমেট পরে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে তাদের কাছে রয়েছে কাঁদানে গ্যাস এবং তার সঙ্গে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এই পুরোপুরিভাবে রণসাজে সজ্জিত হয়েই তারা এসেছেন যাতে 5ই জানুয়ারি গত শুক্রবারে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আবারও না ঘটে। আজকে সকাল থেকে এই যে অভিযান শুরু হয়েছে সে বিষয়ে জানবো। সকাল থেকেই ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আমি প্রথমত সত্যসুন্দরের কাছ থেকে এই বিষয়ে জানবো। সত্যসুন্দর, সকাল থেকেই তুমি এখানে ছিলে, এবার আজকে সকালে এই যে ইডির সঙ্গে কতজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এলেন, তাদের যে নতুনভাবে সন্দেশখালীর ঘটনার পর থেকে কি কি পরিবর্তন দেখা গেল এবং আজকে ঠিক সুনির্দিষ্টভাবে কোন অভিযোগের প্রেক্ষিতে এই তদন্তকারী আধিকারিকরা এই বাড়িতে তল্লাশি অভিযানে এসেছেন, ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে বরানগর পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে এরকমটাই অভিযোগ এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এবং সেই সূত্র ধরে আমরা যদি দেখি যে বরানগর পুরসভার যে পুরপ্রধান অপর্ণা মৌলিক, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তার সূত্র ধরেই কিন্তু বরানগরের দীর্ঘদিনের বিধায়ক 2011 থেকে জিতে এসেছেন তাপস রায়, তার সঙ্গে এই বরানগর পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনো রকম প্রভাব রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতেই কিন্তু আসা। আমরা যদি দেখি যে সন্দেশখালীর ঘটনার পর কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা এই বহুবাজারে যেরকম এসছেন তারা কিন্তু রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছেন এবং আমরা যারা সিআরপিএফ এর জওয়ানদের যারা রয়েছেন, প্রায় 15 জন সিআরপিএফ এর এখানে জওয়ান রয়েছেন, আধিকারিক রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার মধ্যে মহিলা আধিকারিকও বেশ কিছু রয়েছেন। কিন্তু সিআরপিএফ যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো মাথায় হেলমেট পরে হাতে সিনথেটিক স্টিক নিয়ে এসেছেন, কেননা আমরা সন্দেশখালীতে যেটা দেখেছিলাম যে স্থানীয় জনরোষের সম্মুখে তাদেরকে পড়তে হয়েছিল, তাতে সেই বিষয়টাকে তারা মাথায় রেখেই কিন্তু আগে ভাগে একটা আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও তারা স্থানীয় যে থানা মুচিপাড়া থানাকে তারা জানাননি, কিন্তু থানার তরফ থেকে কিন্তু এখানে আগে থেকেই কিন্তু পুলিশ মোতায়েন ছিল, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যারা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের আসার পর থেকেই তাদের এখানে তারা চলে এসেছিলেন সেই খবর পাওয়ার পরে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই যে বরানগর পুরসভায় যে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন তারা দায়িত্ব পেয়েছিল এবং আমি সত্যসুন্দর তোমার কাছে আসবো। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একেবারে লেকটাউনে। আজকে লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘক্ষণ সকাল প্রায় 7:30 থেকে সেই অভিযান শুরু হওয়ার পর এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা সেখান থেকে লেকটাউনে সুজিত বসুর বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।
সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আপনারা দেখুন এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা যারা প্রায় সকাল থেকে লেকটাউনের শ্রীভূমিতে যে অভিযান চলছিল ইডির তদন্তকারী আধিকারিকদের, দুটি বাড়িতে চলছিল, একটি তাঁর বসত বাড়ি, অন্যটিতে যে বাড়িটি সাধারণত কার্যালয় হিসেবে ব্যবহার করে থাকেন দমকল মন্ত্রী, সেই দমকল মন্ত্রীর সেই কার্যালয় এবং তার বসত বাড়ি, দুটি বাড়িতেও আজকে অভিযান চলে। সেই দীর্ঘক্ষণ ধরে সেই অভিযানের পর সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আপনাদের সকলেই জানেন গত 31শে অগস্টের আগে কিন্তু এই সুজিত বসুর বিরুদ্ধে সিবিআই এর পক্ষ থেকেও একটা তলব গিয়েছিল। সেই সময় 31শে অগস্ট তার তলবের তারিখ ছিল, কিন্তু সুজিত বসু তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন, সাংবাদিক বৈঠক করে তিনি জানান যে তাকে তলব করা হয়েছিল বলে তিনি জানেন না, তিনি সেখানে যাননি, তিনি সাংবাদিক সম্মেলন করছেন এবং তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে 40 বছর ধরে তিনি রাজনীতি করছেন, কোনো প্রকার দুর্নীতির সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন এবং সেই বিষয়টি জানিয়ে তিনি যাননি। কিন্তু আজকে কিন্তু ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফের তার বাড়িতেই গেল এবং পুরনিয়োগ দুর্নীতিতেই এই সুজিত বসুর নাম জড়িয়েছে। দমদম পুরসভার উপপ্রধানের দায়িত্বও সামলেছেন সুজিত বসু এবং সেই সময় পুরনিয়োগ ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির ঘটনা ঘটেছিল, যার মধ্যে তার নাম জড়িয়ে রয়েছে বলেই অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তার বাড়িতে গিয়েছে। সুজিত বসু অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, সেই কারণেই তার বাড়িতে যাওয়ার ক্ষেত্রেও সন্দেশখালীতে গিয়ে যে সমস্যা হয়েছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকেও কিন্তু আমরা দেখতে পেলাম লেকটাউনের শ্রীভূমিতে সুজিত বসুর বাড়ির সামনেও কিন্তু ব্যাপক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখতে পাওয়া গেল, তাদের সঙ্গে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল, সেই চিত্র আমরা দেখতে পেলাম। আমরা আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আমি সত্যসুন্দরের কাছে যাব। সত্যসুন্দর, যে কথা তুমি বলছিলে যে সকাল থেকে যেভাবে চলছিল এই অভিযান, ঠিক কি কি জানতে চাওয়া হবে তাপস রায়ের কাছে, এখনো পর্যন্ত সেই সম্পর্কে কিছু জানতে পারা যাচ্ছে? দেখো, জিজ্ঞাসাবাদ পর্ব তো রয়েছেই, কেননা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন আসেন, বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধীনে রয়েছে, সেক্ষেত্রে এই পুরো নিয়োগে অর্থাৎ বরানগর পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা এবং সেই লেনদেন সংক্রান্ত নথি খতিয়ে দেখতে ইতিমধ্যেই আমরা যেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানতে পেরেছি যে তাপস রায়ের ব্যাংক ডিটেলস, অর্থাৎ সেখানে লেনদেন কি ধরনের হয়েছিল, সেই ট্রানজাকশন কিরকম হয়েছিল, কোনো অনলাইন ট্রানজাকশন হয়েছিল কিনা, এগুলো যেরকম তারা খতিয়ে দেখছেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যাট সেই ডিটেলস, কার সঙ্গে কোনো রকমভাবে কোনো কথাবার্তা হয়েছিল কিনা বা সেই নথিও কিন্তু তারা নজরে রেখেছেন। অন্যদিকে আলাদাভাবে তাপস রায়ের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের ভেতরে যে আবাসন রয়েছে সেখানে তার মেয়ের সঙ্গেও কথাবার্তা হয়েছে। অর্থাৎ এই যে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য ইডির আধিকারিকেরা পেয়েছেন সেই তথ্যের সত্যতা কতটা রয়েছে সেটা যাচাই করা, মূলত সেই কারণেই আজকে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে যে সমস্ত নথি সংযুক্ত রয়েছে সেগুলোর সত্যতা যাচাই করা। আমি আবারও ফিরে আসবো আমাদের সত্যসুন্দর ভট্টাচার্যর কাছে, কিন্তু এই মুহূর্তে একবার চলে যাব লেকটাউনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রিয়া মাঝি। সুজিত বসুর বাড়িতে আজ দীর্ঘক্ষণ ধরে তদন্ত অভিযান চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, সেই বিষয় যে জানবো রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে এই তদন্ত অভিযান সম্পর্কে? আমাদের কিছু প্রশ্ন ছিল, তার উত্তর আমি দিয়েছি বলে শ্রীভূমির উল্টো দিকে একটা আছে, একলাই হেঁটে বেরিয়েছে ওই বাড়ি। সুজিত ঘোষের আদি বাড়ি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলো বলো, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যালো হ্যালো হ্যালো।
hello, hello, hello. ছিলাম আমাদের দর্শকদের, যেখানে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য বারবার যে কথাটা বলছিলেন। সত্যসুন্দর, তুমি বলছিলে যে এর আগে বরানগরের একজন কাউন্সিলরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অপর্ণা মল্লিক, এবং সেখান থেকেও বেশ কিছু তথ্য উঠে এসেছে। সত্যসুন্দর, একটা বিষয় জানতে চাই যে এই যে বারংবার যে পুরনিয়োগ দুর্নীতির কথা উঠছে, সেই পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ঠিক বরানগর পুরসভার ক্ষেত্রে কতজন মানে দুর্নীতিগ্রস্তভাবে নিয়োগ হয়েছিল সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কি আছে? দেখো, যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে বরানগর পুরসভাতে নিয়োগের ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেক্ষেত্রে পুরসভার যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে শিক্ষক, তার পাশাপাশি মজদুর এমনকি গাড়ির চালক, সেই নিয়োগ প্রক্রিয়ার পরিচালনার দায়িত্বে ছিল অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন। সেই এবিএস ইনফোজোন একবার নয় দুবার তারা এই নিয়োগ সংক্রান্ত, পুরো নিয়োগ সংক্রান্ত পরিচালনার দায়িত্বে ছিল। সেক্ষেত্রে দেখা যায় সেখানেও কিন্তু ওএমআর শিটে একটা কারচুপির বিষয় নজরে আসে। আমরা যদি দেখি যে এর আগে 2013-র 12ই অগাস্ট মজদুর পদে একটা নিয়োগের পরীক্ষা হয়েছিল, এবং সেখানে সুমন চৌধুরী নামে একজন চাকরি প্রার্থী, তিনি আদপে কিন্তু নম্বর পেয়েছিলেন 19। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে যখন তালিকা প্রকাশ করা হয় নিয়োগের ক্ষেত্রে, তখন সেখানে তার নাম্বার 31 দেখানো হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম এই ওএমআর শিটে যারা পুরনিয়োগ সংক্রান্ত এই পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন, সেখানে এই এবিএস ইনফোজোনের সই এবং তার স্বাক্ষর রয়েছে, পাশাপাশি যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানেও কিন্তু বরানগর পুরসভার পুরপ্রধান হিসেবে অপর্ণা মৌলিকের স্বাক্ষর করা ছিল। অর্থাৎ সেই জায়গায় ওএমআর শিটে কারচুপি হয়েছিল কিনা, এবং যদি ওএমআর শিটে কারচুপি হয়ে থাকে তাহলে সেটা আর্থিক লেনদেনের বিষয় সেখানে রয়েছে কিনা, বা কোনো আর্থিক প্রভাব সেখানে কাজ করেছিল কিনা, সেই সূত্র ধরেই কিন্তু মূলত তাপস রায়কে আজকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, এবং সেই সঙ্গে সেই আর্থিক লেনদেনের কোনো প্রতিফলন তাপস রায়ের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কিনা সেটাও কিন্তু যাচাই করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা, মূলত ইডি আধিকারিকেরা। এবং তারা সন্দেশখালীর ঘটনার পর আমরা যদি দেখি যে এই 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা যখন এসছেন, তারা কিন্তু রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছেন, কেননা মাথায় হেলমেট, হাতে সিনথেটিক স্টিক, এই সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে, যাতে কোনোভাবেই কোনো জনরোষের সামনে পড়তে না হয়। এই মুহূর্তে আমরা আরো একবার জানবো লেকটাউনের কি পরিস্থিতি। লেকটাউনে আজকে সুজিত বসুর বাড়িতে, দমকল মন্ত্রীর বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা হানা দিয়েছিলেন। সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা তোমার কাছে জানতে চাইবো, তুমি দর্শকদের সেই ছবি ইতিমধ্যেই তুলে ধরেছো, আমরা দেখিয়েছি কলকাতা টিভি দর্শকদের, যে মাত্র কিছুক্ষণ আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বেরোনোর সময় কি বলেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, বা সুজিত বসুই বা কি জানালেন তার বাড়িতে তদন্ত অভিযান সম্পর্কে? কোনো কিছু কি বাজেয়াপ্ত করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সুজিত বসুর যে আদি বাড়ি, সেই আদি বাড়িতে যেখানে সমুদ্র বোস এবং তার মেয়ে, অর্থাৎ তার ছেলে এবং মেয়ে, যেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই বাড়ি থেকে ইডি টিম তারা বেরোলেন। এবং যেটা মনে করা হয়েছিল প্রথমে যে হয়তো তারা বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তেমনটা নয়। কারণ এই সমুদ্র বোস এবং তার মেয়ে, অর্থাৎ ছেলে এবং মেয়েকে সঙ্গে করে নিয়ে সুজিত বসুর যে অফিস রয়েছে, সেই অফিসে তারা এসে ইতিমধ্যেই পৌঁছালেন। এবং সেই ক্ষেত্র তুমি দেখতে পাচ্ছ যে যেখানে সুজিত বসুর অফিসে একদম পুরো ফোর্স নিয়ে তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এই আধিকারিকরা, যারা কিনা এই আদি বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেখানে তল্লাশি অভিযান শেষ করার পরই এই অফিসে তাকে নিয়ে আসেন। এবং যখন বেরোয় সুজিত বসুর ছেলে, যখন তিনি বেরোয় এবং ছেলে আর মেয়ে, তখন আমরা সমুদ্র বোসকে যখন প্রশ্ন করি যে এতক্ষণ ধরে তল্লাশি অভিযানের নির্দেশ কি উঠে এলো, তিনি কিন্তু বলেন যে উদ্বেগের কোনো কারণ নেই, আমরা পূর্ণ তাদেরকে সহযোগিতা করছি, এবং পরেও আমরা সহযোগিতা করবো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। কি নির্দেশ হয় পরে দেখা যাবে, কিন্তু আপাতত তারা তল্লাশি অভিযান করছে এবং সেই দিকে আমরা তাদেরকে সাহায্য করছি, তদন্তে সাহায্য করছি, এমনই কিন্তু মন্তব্য করেন সমুদ্র বোস। তিনি সুজিত বসুর ছেলে, তিনি এমনই মন্তব্য করেন। এবং রীতিমতো যেটা দেখা যায় যে সুজিত বসুর বাড়ির এলাকায় প্রচুর তার অনুগামীরা রয়েছেন, এবং তার ছেলেকে নিয়ে যখন বেরোচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তাদের মধ্যে কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটি দেখা যায় যে তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারংবার এই সমুদ্র বোস কিন্তু তাদের উদ্দেশ্যে বলেন, বারংবার বলেন যে উদ্বিগ্ন হওয়ার কোনো রকম কারণ নেই, কোনো কারণ নেই উদ্বিগ্ন হওয়ার। তারা সাহায্য করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে, তদন্তে সাহায্য করছে, এবং এখন অবধি সব ঠিক আছে বলে এমনটাই কিন্তু মন্তব্য করেন। একেবারেই
আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি এবং বিরতির পর আবারও ফিরে আসছি। দেখতে থাকুন 4টে 4 দিক। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখেছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা 4টে 4 দিকে আজকে যে বিষয়টি আপনাদের সামনে আনছি তা সকাল থেকেই শুরু হয়েছে ইডির তদন্ত অভিযান। একদিকে সুবোধ চক্রবর্তী, উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান, দমকল মন্ত্রী সুজিত বসু এবং তাপস রায়, এই তিনজনের বাড়িতে আজকে ইডির তদন্ত অভিযান চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বউবাজারে তাপস রায়ের বাড়ির সামনে। সেখানে ভেতরে এখনো পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত ইডির তদন্তকারী আধিকারিকরা ভেতরে রয়েছেন। ভেতরেই রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এই মুহূর্তে মাত্র কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের একটা দল বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে সুজিত বসুর পুত্র এবং কন্যার সঙ্গে তার যে কার্যালয় রয়েছে পার্শ্ববর্তী, সেই কার্যালয়ে সেখানে তারা গিয়েছেন। সেখানেও তাদের তদন্ত অভিযান চলবে। সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে এই সুজিত বসুর বাড়িতে তারা অভিযান চালান। আপনারা সকলেই জানেন 2023-এর মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অয়নশীলের কাছে যে তথ্য পাওয়া গিয়েছিল তার ভিত্তিতেই পুরনিয়োগ যে দুর্নীতি হয়েছে সেই বিষয়টি প্রকাশ্যে আসে এবং তারপর সেই তদন্তের ভার পায় ইডি। আমরা সেই বিষয় নিয়ে বিশদে জানবো যে তাপস রায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল সে বিষয়ে এই তদন্তের গতি প্রকৃতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর সকাল থেকেই তাপস রায়ের বাড়ির সামনে রয়েছেন। আমরা তার কাছ থেকে এই বিষয়টি আরো বিশদে জানবো। একটা যেমন অভিযোগ রয়েছে যে তিনি বরানগর পুরসভাতে নিয়োগের ক্ষেত্রে কিছু দুর্নীতি করেছেন। এই অভিযোগের পাশাপাশি আমরা যদি নির্বাচনী হলফনামা দেখি, সেই নির্বাচনী হলফনামার ক্ষেত্রে কিন্তু তাপস রায়ের বিরাট যে কিছু অর্থের যে পরিবর্তন তেমন কিছু কিন্তু ব্যাপক কিছু দেখা যায়নি। সাম্প্রতিক অতীতে কোনো দুর্নীতির সঙ্গেও তাপস রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। মোটের ওপর স্বচ্ছ নেতা বলেই তৃণমূলের মহলে পরিচিত অন্যান্য কয়েকজনের মধ্যে তাপস রায়ও একজন। তাহলে এই তদন্তকে ঠিক কিভাবে দেখছে রাজনৈতিক মহল এবং ইডির পক্ষেও কোন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই তদন্ত? দেখো, ইডির কাছে মূলত যে সূত্রে তারা আজকে তাপস রায়ের বাড়িতে এসেছেন তার মূল জায়গাটা হলো যে বরানগর পুরসভার পুরপ্রধান অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করা। শুধু তাই নয়, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে বরানগর পুরসভায় যে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে প্রায় 32 জন এরকম চাকরি প্রার্থীকে কিন্তু এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সিজিওতে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং সেই জায়গা থেকে তাদের ওপর কোনো প্রভাব ছিল কিনা সেটাই কিন্তু ইডির মূল দেখার বিষয় এবং সেক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়টি রয়েছে কিনা সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে স্বচ্ছ ভাবমূর্তির কথা। টানা 2011 থেকে আমরা যদি দেখি 2011, তারপরে 2016 এবং তারপর 2021 বরানগর বিধানসভার বিধায়ক হিসেবে তাপস রায় রয়েছেন, তার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। সেই জায়গায় কোনোভাবেই বরানগর পুরসভার নিয়োগের ক্ষেত্রে বিশেষত যে দুর্নীতির অভিযোগ সামনে এসছে তাতে তিনি যুক্ত রয়েছেন কিনা বা কোনো রকম প্রভাব খাটিয়েছিলেন কিনা। কেননা যে ওএমআর শিটে কারচুপির অভিযোগটা এসেছে সেখানে ওএমআর শিটের কারচুপির ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়টা অনেক ক্ষেত্রেই আমরা দেখি জড়িয়ে থাকতে পারে। সেই অনুমান থেকে বা সেই জায়গা থেকে সেই সন্দেহ থেকেই কিন্তু ইডি আধিকারিকদের এখানে আসা এবং এসে মূলত বিষয়গুলোকে খতিয়ে দেখা। কেননা এর আগে দেখতে পাওয়া গিয়েছে যে অনেক ক্ষেত্রেই কিন্তু প্রভাব খাটিয়ে সেই ওএমআর শিট বিকৃত করা হয়েছে বা সেখানে কারচুপি করা হয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে এই যে বরানগর পুরসভায় যে পুরসভার স্কুলগুলোতে শিক্ষক বা অন্যান্য তুমি আমাদের সঙ্গে থাকো সত্য। এই যে ইডির এবং যে তদন্ত অভিযান তা নিয়ে একটা রাজনৈতিক চাপানুতরও তৈরি হয়েছে। একদিকে বিরোধী দলনেতা যেমনভাবে অভিযোগ করছেন ঠিক তেমনভাবেই তার প্রত্যুত্তর দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা রাজ্যের মন্ত্রী। আমরা ঠিক সেই রাজনৈতিক চাপানুতর নিয়ে কে কি বলছেন আমরা শোনাবো। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, একাধিকবার আমি বা অন্যরা বলেছেন। সুজিত বসুর ঘনিষ্ঠ 2 আত্মীয়, 2 শ্যালকের 2 স্ত্রী তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে
এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। আসবে আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। দেখুন, হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমরা কি করবো। আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি, এটা একটা পলিটিক্যাল স্টান্স। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। থাকুন। আজ সকাল থেকে শুরু হয়েছে ইডির তদন্ত অভিযান এবং সেই তদন্ত অভিযানের প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বউবাজারে। অন্যদিকে লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও চলেছে সকাল থেকে ইডির তদন্ত অভিযান। অন্যদিকে একই সঙ্গে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও চলছে। আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, একজনও রয়েছেন বিরাটের খলিশাকোটার কাছে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে, আরেকজন রয়েছেন লেকটাউনের সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে, সেখানেও ইডির তদন্ত অভিযান চলছেন। সেখানে রয়েছেন রিয়া মাঝি। আমি প্রথমে চলে যাব সুজিত বসুর বাড়ির সামনে থাকা আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছে। রিয়া, আজ সকাল থেকে যে তদন্ত অভিযান চললো, সেই তদন্ত অভিযান সম্পর্কে সর্বশেষ কি তথ্য পাচ্ছ ইডি সূত্রে, এবং এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা কোথায় রয়েছেন? দেখো অঙ্কুর, সকাল থেকে যেমনটা চোখে পড়ছিল সেটা হচ্ছে সুজিত বসুর দুটি বাড়ি, একটি আদি বাড়ি এবং অপরটি যেটা নতুন বাড়ি সুজিত বসু এবং তার স্ত্রীকে যেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং অপরটি তার আদি বাড়ি যেখানে তার ছেলে এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং একই সঙ্গে বাড়ির তল্লাশি অভিযান নেওয়া হচ্ছে। এই দুটি বাড়িতে কিন্তু সকাল থেকেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে একদম কাক ভরে ইডি কর্তারা তাদের বাড়ি, দুটো বাড়ি নিজেদের কবজায় নিয়েছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগেই যেমনটা ধরা পড়লো যে তার আদি বাড়ি থেকে তার ছেলে সমুদ্র বোস এবং তার মেয়েকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেরোলেন, এবং যেটা দেখে মনে হলো যে তারা তল্লাশি অভিযান শেষ করে ফেলেছেন, তারা বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তেমনটা নয়। সেখান থেকে বেরিয়ে, অর্থাৎ কিছুটা ডিস্টেন্স রয়েছে তার আদি বাড়ি থেকে সুজিত বসুর অফিসে। এই মুহূর্তে তার অফিসে রয়েছেন তার ছেলে এবং মেয়েকে নিয়ে। এই যে অফিস, আমার ক্যামেরা পার্সনকে বলবো আনন্দ রয়েছে আমার সঙ্গে একটু সেই চিত্রটা দেখাতে, যেটা কিনা সুজিত বসুর অফিস, সেখানে নিয়ে আসা হয়েছে, এবং সেই অফিসেরও একই সঙ্গে তল্লাশি অভিযান চালানো হবে। এবং যখন তার আদি বাড়ি থেকে বেরোচ্ছিলেন সমুদ্র বোস, তাকে আমরা জিজ্ঞাসা করি যে এতক্ষণ যে তল্লাশি অভিযান চললো তার নির্দেশ কি, এবং সেই সময় দাঁড়িয়ে সমুদ্র বোস তিনি বলেন যে কোনো নির্দেশ এখনো অবধি হয়নি, এবং তারা পূর্ণ সহযোগিতা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে, এবং ভবিষ্যতেও তারা করবেন, এবং এখনো অবধি তল্লাশি অভিযান জারি রয়েছে। এবং তাছাড়াও যারা অনুগামীরা রয়েছে সুজিত বসু, তাদের উদ্দেশ্যে তারা বলেন যে এই সমুদ্র বোস সে বলে যে দেখো এখনো অবধি কিন্তু সেরকম কিছু চোখে পড়েনি, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদেরকেও কিন্তু কিছু নিয়ে বেরোতে, সেই আদি বাড়ি থেকে কিছু নিয়ে বেরোতেও কিন্তু দেখা যায়নি। তবে এই যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখনো অবধি রেড শেষ করেনি। অঙ্কুর, তোমাকে আরো একবার জানাবো যে এখনো অবধি তল্লাশি অভিযান সেটা শেষ হয়নি, তাই কারণের জন্য এই মুহূর্তে বলা যাবে না যে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কিনা, সেই বিষয়টা এখনো অবধি স্পষ্ট নয়। যতক্ষণ না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পুরো তল্লাশি অভিযান শেষ করছে ততক্ষণ অবধি এই বিষয়টা কিন্তু স্পষ্ট করা যাবে না। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে একটা টিম স্ট্যান্ড বাই রয়েছে সুজিত বসুর যে বাড়িতে, যেখানে সুজিত বসু নিজে রয়েছেন, সেখানে স্ট্যান্ড বাই রয়েছেন তার স্ত্রী এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য, এবং অপর একটি টিম যেটা আদি বাড়িতে ছিল, সেই আদি বাড়ি থেকে বেরিয়ে এই অফিস, অর্থাৎ যেখানে আমার ক্যামেরা পার্সন তোমাকে যেটা দেখাচ্ছে যে চিত্র, যে সুজিত বসুর অফিস, সেই অফিসে নিয়ে আসা হয়েছে একটি টিম। এবং সেখানেও তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু প্রচুর অনুগামীদের ভিড় রয়েছে এখানে, আমার ক্যামেরা পার্সন যে চিত্র তোমাকে দেখাচ্ছে যে প্রচুর অনুগামী
আগামীদের ভিড় রয়েছে এবং তাদের উদ্দেশ্য সমুদ্র বোস তিনি বলেন যে যাতে তারা উদ্বিগ্ন না হয়, এমনটাই কিন্তু বারংবার বার্তা দেন সমুদ্র বোস। এবং তারপরেই তাকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এই অফিসে ঢুকে যান। এবং এই মুহূর্তের যে চিত্র যেখানে দেখতে পাচ্ছ যে একদম অফিসের বরাবরই একদম শ্রীভূমির যে ক্লাব তার পাশেই একদম বরাবর পরিস্থিতির উপর নজর রাখো রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আরো একবার চলে যাব আমাদের অপর প্রতিনিধি জয়ন্ত মজুমদারের কাছে। জয়ন্ত রয়েছেন কলিশাকোটরা থেকে সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে। জয়ন্ত, সকাল থেকে সর্বপ্রথম এখানে ইডির তদন্তকারী আধিকারিকরা প্রথম গিয়েছিলেন সুবোধ চক্রবর্তীর বাড়িতে। সুনির্দিষ্টভাবে কোন অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান, এখনো পর্যন্ত অভিযানের সর্বশেষে কি তথ্য পাচ্ছ ইডি সূত্রে? দেখো অঙ্কুরদা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, অভিযান যে চলছে তুমি বললে একদম প্রথমে এখানে এসেছিল অভিযান, কিন্তু ঘড়ির কাঁচা সময় ধরে রেস ধরে বলছে 9 ঘন্টা কিন্তু প্রায় পার হয়ে 10 ঘন্টা থেকে যাচ্ছে ইডির অভিযান। এবং এর আগেও কিন্তু এই সুবোধ চক্রবর্তীর বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা এবং সিবিআইয়ের যারা আধিকারিকরা এসে অভিযান চালিয়েছিলেন। মূলত পৌর নিয়োগ দুর্নীতি 2018 সাল থেকে 2021 পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন উত্তর দমদম, এবং সেই সময় কিন্তু প্রচুর নিয়োগ করা হয়েছিল এবং সেই নিয়োগ কি দুর্নীতি হয়েছিল। এবং জানা যাচ্ছে এই যে সুবোধ চক্রবর্তী তার ছেলে মেয়েও কিন্তু পৌরসভায় তিনি নিয়োগ করেছিলেন, তার ছেলে মেয়েকে তিনি পৌরসভায় নিয়োগ করেছিলেন, এবং সেখানে কিভাবে দুর্নীতির যোগসূত্র রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি এর আগেও যেরকম ইডি এবং সিবিআইয়ের আধিকারিকরা খতিয়ে দেখছিলেন। এবং এই এখনো অবধি যে তল্লাশি চলছে 9 ঘন্টা যে তল্লাশি, সেখানেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং আমরা দেখেছিলাম দুপুরবেলার সময়, সেই সময় কিন্তু ইডির আধিকারিকদের তরফ থেকে প্রিন্টার মেশিন, সেই মেশিন কিন্তু এই ঘরে প্রবেশ করানো হয়েছিল। এবং তারপরে যা যা খাবার, মানে 19টা প্যাকেট মোটামুটি ফ্রাইড রাইসের প্যাকেট, সেটা কিন্তু ফুড ডেলিভারি বয়কে দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করানো হয়েছিল। এবং তৃণমূলের প্রচুর কর্মী সমর্থকেরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, সামনেই পার্টি অফিস রয়েছে তৃণমূলের, সেখানে উপস্থিত রয়েছেন। এবং এই যে কেন বারবার যে ইডির অভিযান, তারা মনে করছেন যে বিরোধী শিবিরের একটা চক্রান্ত, যেভাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতারা দাবি করছেন একের পর এক যে তোমার কাছে জানতে চাই, সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রায় রণসাজে সজ্জিত হয়ে তাপসা এবং সুজিত বসুর বাড়িতে গিয়েছেন। সুবোধ চক্রবর্তীর বাড়িতেও কি একই চিত্র দেখতে পাচ্ছ? সেখানেও সুবোধ চক্রবর্তীর যথেষ্ট জনপ্রিয় নেতা, সেখানেও তুমি বলছো যে সামনেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসার রয়েছে। সাধারণ জনতার কি প্রতিক্রিয়া আজকের এই তদন্ত অভিযানকে কেন্দ্র করে? দেখো, সাধারণ মানুষ, প্রচুর মানুষ যখন এখানে আসছেন, তাদের একজনের সাথে আমাদের কথা বলার চেষ্টা করেছিলাম, এবং সেখানে তিনি জানিয়েছেন যে এই সুবোধ চক্রবর্তী যে কোনো হেল্প করেন না, তাকে পৌরসভায় দেখা যায় না এবং রাস্তার উন্নয়ন হয় না সুবোধ চক্রবর্তীর হাত ধরে। প্রচুর মানুষের প্রচুর অভিযোগ রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে তৃণমূল কর্মী সমর্থকেরা মনে করছেন যে এই যে সুবোধ চক্রবর্তী, তিনি অত্যন্ত কাছের মানুষ এবং তাদের যে কোনো বিপদে আপদে আসেন, অর্থাৎ মিশ্র একটা প্রতিক্রিয়া কিন্তু এখানে চলছে। কিন্তু প্রচুর মানুষ আসছেন, তারা দেখতে আসছেন যে এই যে সুবোধ চক্রবর্তীর কোনো শাস্তি হয় কিনা, শাস্তির দাবি কিন্তু অনেক করছেন মানুষজন এখানে দাঁড়িয়ে। এবং সেই চিত্রও কিন্তু আমরাও কিন্তু দেখেছিলাম এবং সেই চিত্র কিন্তু আমাদের কাছে আছে। আমি কথা বলেছিলাম সরাসরি যে আপনি কেন এসেছেন, তবে তিনি জানিয়েছেন এখানকার স্থানীয় একজন মানুষের বাসিন্দা যে আমি এসেছি যে সুবোধ চক্রবর্তী যে আসল দোষী নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তার শাস্তি হোক, এমনটাই কিন্তু স্থানীয়দের তরফ থেকে অভিযোগ উঠে আসছে। অঙ্কুরদা, একেবারেই আমরা আবারও তোমাদের দুজনের কাছে ফিরে যাব, তোমরা থাকো আমাদের সঙ্গে। আজকে যে সকাল থেকে 3টি জায়গায় এই তদন্ত অভিযান চলছে, তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য বা লক্ষণীয় বিষয় হলো যে সকাল থেকে ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে অনেক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আমরা প্রত্যেকটি জায়গাতেই দেখতে পেয়েছি। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কিন্তু এবার তাদের একেবারে রণসাজে সজ্জিত হয়ে আসতে দেখতে পাওয়া গেছে। হেলমেট, সিনথেটিক লাঠি, তার সঙ্গে সঙ্গে কাঁদানে গ্যাস এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সমেত এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন। ঠিক কোন কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। সন্দেশখালী থেকে শিক্ষা প্রস্তুতি নিয়ে মন্ত্রী বিধায়কদের বাড়িতে তল্লাশি, মাথায় হেলমেট, হাতে ঢাল, লাঠি, জটলা দেখলেই লাঠি উঁচিয়ে তারা। এক সপ্তাহ আগের সন্দেশখালীর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অতি সাবধানী ভূমিকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার একসঙ্গে রাজ্যের মন্ত্রী বিধায়ক সহ 3 হেভিওয়েট নেতাদের বাড়িতে অভিযান চালালো ইডি। কিন্তু অশান্তি হলে তা রুখতে আগে ভাগে থেকেই যেন তৈরি ছিল তারা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালেই দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকেরা।
প্রথমেই তার বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। মন্ত্রীর দুটি বাড়িতেই চলে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দুটি টিমের মধ্যে একটি সোজা চলে যায় বিধায়ক তাপস রায়ের বাড়িতে। অন্য দলটি হানা দেয় উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর বাড়িতেও। কিন্তু এবারের অভিযানে নজর কাড়ল কেন্দ্রীয় বাহিনীর প্রস্তুতি দেখে। জওয়ানদের হাতে বন্দুক ফাঁকি, এবার দেখা গেল বন্দুকের সঙ্গে হাতে লাঠি, ঢাল ও মাথায় হেলমেট। সারিবদ্ধভাবে ঘিরে রাখা হয়েছে বাড়ি। সূত্রের খবর, টিয়ার গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড রয়েছে তাদের সঙ্গে। মন্ত্রীর বাড়ির সামনে চলে কেন্দ্রীয় বাহিনীর টহল। জটলা দেখলেই কেন দাঁড়িয়ে রয়েছেন প্রশ্ন জওয়ানদের। লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে ভিড়ও। যেটা ভোটের আগে আমরা দেখে থাকি যে এই রেড যখন চলছে ভিতরে, তখন বাইরে সিআরপিএফ আধিকারিকরা তারা প্রতি 10 মিনিট অন্তর অন্তর তারা এরিয়া ডমিনেশন করছেন। অর্থাৎ যে কোনো সেন্সিটিভ এরিয়াতে গেলে যেমন এরিয়া ডমিনেশন করে, সেটাই কিন্তু সেই যে বৈঠক হয়েছিল সেখান থেকে বলা হয়েছে যে যেসব হাই প্রোফাইল যখন রেডে তারা যাবেন, কারণ তাদের অনেক অনুগামীরা থাকে, তারা ভিড় জমায় এবং তাতেই যাতে কোনো রকম ঘটনা না ঘটে সন্দেশখালী মতো, সেই কারণের জন্যই মূলত এই এরিয়া ডমিনেট। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে আহত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। সে সময় অভিযোগ উঠেছিল স্থানীয় পুলিশের সহযোগিতা চাওয়া হলেও তা ইডি আধিকারিকেরা পাননি। এবার কিন্তু পুরো উল্টো ছবি দেখা গেল মন্ত্রী বিধায়কদের বাড়িতে অভিযান ঘিরে। ইডি তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অশান্তি রুখতে এলাকায় উপস্থিত রয়েছে রাজ্য পুলিশও। প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আর যে সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে, সেই সময় ওই পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু। গত বছরের অগস্ট মাসে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তলব করা হয়েছিল মন্ত্রী সুজিত বসুকে। সূত্রের খবর, বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে তাপস রায়ের নাম। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সুজিত বসুর নাম। মূলত ব্যাংকিং লেনদেন সংক্রান্ত নথি যাচাই করার পাশাপাশি বরানগর পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনোভাবে বিধায়ক তাপস রায়ের কোনো প্রভাব খেটেছিল কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। কেননা এর আগেই বরানগর পুরসভার পুরপ্রধান অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে ইডি তদন্তকারী আধিকারিকেরা এবং তারপরে সেই সূত্র ধরেই তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির এই তল্লাশি। এই মুহূর্তে যে পরিস্থিতিটা আপনারা দেখলেন যেভাবে চলছে, মাত্র কিছুক্ষণ আগেই একটি বাড়ি থেকে বেরিয়ে সুজিত বসুর অপর বাড়িতে গিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং প্রথম বাড়ি থেকে বেরোনোর পর সুজিত বসুর পুত্র সমুদ্র বসু তিনি কি বলেছেন আমরা শোনাবো। বলবে এতক্ষণ ধরে সকাল থেকে রেড চলছিল এই বাড়িতে, কিছু বলবে? এজেন্সি তাদের কাজ করছে, তাদের করতে দিন, তারা তাদের ডিউটি করছে, ফুল কোঅপারেশন। কিছু ডকুমেন্ট কিছু নিল? যেটা বলার সেটা কিছু বলবো না, এখন ওদের প্রসেস চলছে। লেট দেম ডু देयर ওয়ার্ক, লেট দ্য ল প্রিভেল ইটস ওন কোর্স। লাস্ট প্রশ্ন, কি কিছু নিল? সিজ করলো? কিছু সিজ করলো? ইনভেস্টিগেশন ইজ অন, সবাই শান্ত, সবাই শান্ত, সবাই কেউ কথা বলবেন না। আপনার সমুদ্র দাঁড়িয়ে যাও। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সিজিও কমপ্লেক্সে যে ইডির যে দপ্তর রয়েছে সেই দপ্তরে ফের গেলেন বসিরহাটের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সানন্দা গোস্বামী। এর আগেও সন্দেশখালী ঘটনার প্রেক্ষিতে যে 3টি এফআইআর দায়ের হয়েছে সেই তার প্রেক্ষিতে ইডির তদন্তকারী আধিকারিকদের বয়ান রেকর্ড করতেই সেখানে গিয়েছিলেন, কিন্তু এর আগেও তিনি ব্যর্থ হন। আজকে কি পরিস্থিতি, কখন গিয়েছেন সানন্দা গোস্বামী, কি তার অভিজ্ঞতা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, কি জানতে পারা যাচ্ছে সে বিষয়ে?
ঘণ্টাখানেক আগে বসিরহাট জেলার পুলিশের এডিসিপি সুনন্দা গোস্বামী তিনি এলেন, এই নিয়ে তৃতীয়বার তিনি আসলেন। ইডি যে সন্দেশখালীতে যে ঘটনা, সেই ঘটনাতে যে ইডি তৃতীয় আধিকারিক আহত হয়েছেন তাদের বয়ান রেকর্ড করার জন্য। এর আগেও আমরা দেখি দুবার তারা ইডির আধিকারিকরা তারা কিন্তু রাজ্য পুলিশের সাথে কোঅপারেট করেনি, তাদের বয়ানটি। আজও তিনি এসছেন, এই যে তৃতীয়বার সুনন্দা গোস্বামী আসলেন এবং তার সাথে কিন্তু ক্যামেরা পার্সন ছিলেন, কারণ আজকেও যদি বয়ান না দেয় তাহলে পুরোটা ভিডিওগ্রাফি করা হবে এবং এই যে কেসে যে ইডির যে আধিকারিকরা, ইডির ডেপুটি ডিরেক্টর তিনি বলতে চাইছেন সেই পুরো বিষয়টি কিন্তু ভিডিওগ্রাফি করা হবে এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে। কিন্তু সন্দেশখালীর ঘটনা পরিপ্রেক্ষিতে যখন রাজ্যের তদন্ত শুরু করলো যে কি ঘটনা সেদিন ঘটেছিল, কিভাবে ইডি আধিকারিকরা মার খেয়েছিল, সেই তদন্ত করতে গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে রাজ্য সরকার এবং ইডি কোথাও তাদের সাথে কোঅপারেট করছে না যে সেই দিনটা কি ঘটনা হয়েছিল বা তাদের কোনো স্টেটমেন্ট বয়ান সেটা কিন্তু দিচ্ছেন না। সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে বুঝতে পেরেছি। ধন্যবাদ দেবপাল। আমরা এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানাবো। এই মুহূর্তে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে বেরোচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকদের দল। আপনারা জানেন আজ সবার প্রথমে সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গিয়েছিল এই ইডির তদন্তকারী আধিকারিকরা। ভোর প্রায় 7টারও আগে তারা পৌঁছে যান, কিন্তু এই মুহূর্তে সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘক্ষণ প্রায় 10 ঘন্টা ধরে সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই তদন্ত অভিযান চলে। উত্তর দমদম পুরসভায় যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল এই সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আজ সেখানে পৌঁছে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? ইডির তদন্তকারী আধিকারিকরা বেরোচ্ছেন, কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কি সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে? ইডি অফিসাররা বেরিয়ে গেলেন এবং সেই সুবোধ চক্রবর্তী তার বাড়ির সামনে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় জমেছে এবং এখনো ইডির যে তিনটে গাড়ি এসেছিল, আধিকারিকরা এসেছেন গাড়ি চেপে, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। আমরা কিন্তু লাইভ সেই ছবি কলকাতা টিভি পর্যায়ে তুলে ধরলাম, প্রথম এক্সক্লুসিভ। এবং সুবোধ চক্রবর্তীর বাড়ির তরফ থেকে সেরকম কিন্তু প্রতিক্রিয়া কোনো মিলছে না, কারণ বাড়ির দরজা তারা আটকে রেখেছেন এখনো পর্যন্ত, সেই অর্থে সেরকম কিন্তু কোনো মুখ খোলেননি তারা। এবং তৃণমূলের প্রচুর কর্মী সমর্থকরা কিন্তু তার বাড়ির সামনে ভিড় করে রয়েছেন এবং সেই একটা ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু সেই অর্থে কোনো কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না, সাংবাদিকদের মুখোমুখি তারা হচ্ছেন না। অঙ্কুরদা, ইডির তদন্তকারী আধিকারিকরা কি সাংবাদিকদের সামনে কিছু বলেছেন? তারা কি কিছু বাজেয়াপ্ত করেছেন? কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কি? দেখো, একেবারেই সেই অর্থে কিন্তু ইডির আধিকারিকদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তারা যে 3খানা গাড়িতে চেপে এসেছিলেন, দেখা গেল সেই গাড়ি করেই কিন্তু তারা বেরিয়ে গেলেন এবং তারা কি ঠিক বাজেয়াপ্ত করেছে বা কি নথি, কি জিজ্ঞাসা বিষয়, ইডির আধিকারিকরা কিন্তু সাংবাদিকদের সামনে কিন্তু কোনো মুখ খোলেননি, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ ক্যামেরার সামনে মুখ খোলেননি ইডির তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বিরতির পর ফিরে এলাম, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা দেখছেন 4টে 4 দিক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বউবাজারে তাপস রায়ের বাড়ির সামনে। আপনারা আমার পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি তাপস রায়ের বাড়ি। আজ বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে পুরনিয়োগে দুর্নীতির অভিযোগে সেখানে তদন্ত করতে এসেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। সকাল থেকে শুরু হয়েছে সেই তদন্ত অভিযান। ভেতরে রয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি শুক্রবার, ঠিক এক সপ্তাহ পরে শুক্রবারেই ইডির আবারও ফের তৎপরতা দেখতে পাওয়া গেল এবং সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকেই 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। সেই বিষয়ে বিশদ তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত এই মুহূর্তে রয়েছেন উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। সরাসরি চলে যাব সেখানে। সঞ্জিত, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? এই 2 জন কোথায় লুকিয়েছিল, কখন তাদের গ্রেপ্তার করা হয়, কি জানাচ্ছে পুলিশ এখনো পর্যন্ত? দেখো, ঠিক এক সপ্তাহের মাথায় সন্দেশখালী কাণ্ডের পর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সুকুমার সর্দার এবং
মেহবুব মোল্লা, এদের বাড়ি হচ্ছে সরবেরিয়া চৌরালি। যেটা যে ঘটনা হচ্ছে এরই মধ্যে তুমি জানো সন্দেশখালী ঘটনায় একদিকে যেমন ইডি মামলা করেছে, অন্যদিকে বিবাদী আত্মার পক্ষ থেকে শেখ শাহজাহানের পরিবার থেকে পরপর দুটি মামলা হয়েছে এবং বসিরহাট পুলিশ জেলা একটি সুমোটো মামলা করেছে। এই মামলার পরিপ্রেক্ষিতে গত 7 দিনের মধ্যে কিন্তু ইডি আধিকারিক যারা হেনস্থ হয়েছিল, তাদের মারধর করা হয়েছিল, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, যে তাদেরকে গৌরব হ্যারিন বলে যে ইডি ডেপুটি আধিকারিক ছিলেন, তিনি তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে নেয়ার থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরবেরিয়াতে পুলিশের আড়ালে ছিল এবং তাদের লোকেশন ট্র্যাক করে, অর্থাৎ পুলিশ মোবাইল ট্র্যাক করে তাদেরকে গ্রেপ্তার করে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় এবং তাদের 3 দিনের পুলিশের হেফাজতে আবেদন জানিয়েছে নেয়ার থানার পুলিশ। এই তদন্তে আবার অন্য কোনো তথ্য উঠে আসে কিনা, তারপরে পুলিশের হেফাজতে নেওয়ার পরে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখছে। পাশাপাশি এদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। আমি সরাসরি একবার এখানকার যে বসিরহাট আদালতের যে আইনজীবী রয়েছে, অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতে আইনজীবী যে রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অরিন্দম গোল্লাল, এদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, যে ইডি আধিকারিক যে মামলা করেছে, কী কী অভিযোগ আনা হয়েছিল আর কী কী আবার ধারা দেওয়া হয়েছে? অভিযোগ করেছেন ডেপুটি ডাইরেক্টর গৌরব হারিল IRS। তিনি যে এজাহার করেছেন বিফোর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সেখানে উনি বলছেন 147, 148, 149, 333, পরে অ্যাডিং সেকশন করেছেন 325 এবং 307। অ্যাকচুয়ালি যে ঘটনাটা বলছেন যে শেখ শাহজাহান তার দলের লোকজন এই ইডি আধিকারিক এবং তার সঙ্গে যারা পুলিশ আধিকারিকরা ছিল তাদের উপর চড়াও হয়েছে, তাদেরকে মারধর করেছে এবং একেবারে বোঝাই যাচ্ছে দুজনকে গ্রেফতার করা গিয়েছে, মেহবুব মোল্লা এবং সুকোমল সর্দারকে। সেক্ষেত্রে পুলিশ আগামী দিনে কি পদক্ষেপ করে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন উত্তর 24 পরগনার সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। 7 দিন কেটে গিয়েছে। গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার পর 7 দিন পার হয়ে গেল। এখনো পর্যন্ত জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান অধরা, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তার দায়িত্ব অর্পিত হয়েছে অন্য একজনের জেলা সভাধিপতির কাছে। এরই মধ্যে যখন চর্চা চলছে জেলা জুড়ে যে শেখ শাহজাহান কোথায়, ঠিক সেই সময় বাবু মাস্টারের আবির্ভাব। তিনি সাম্প্রতিক অতীতে আমরা দেখেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে তাকে দেখতে পাওয়া গিয়েছিল, তারপরে একেবারেই অন্তরালে চলে গিয়েছিলেন। আবার তার আবির্ভাবে খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমজনতা এবং শুরু জল্পনা, বাবু মাস্টার কি কামব্যাক করছেন? অন্তরালে শেখ শাহজাহান, জনজোয়ারে বাবু মাস্টার। বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট মেশিনারি 2 নেতা, এক শেখ শাহজাহান, অন্য প্রান্তে বাবু মাস্টার। ইডির হাত থেকে বাঁচতে যখন বেপাত্তা শেখ শাহজাহান, তখন জনজোয়ারে ভাসছেন বাবু মাস্টার। উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের অধীনে তালপুকুরে বাবু মাস্টারকে দেখা মাত্রই জনগণের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শুক্রবার ব্যবসায়ী সেলিম গাজীর আমন্ত্রণে তালপুকুরে হাজির হয়েছিলেন বাবু মাস্টার। নিজে হাতে অনুগামীদের মিষ্টিমুখ করান তিনি। দীর্ঘদিন হয়তো এই এলাকার মানুষের সঙ্গে একটা যোগাযোগের সূত্রতা আছে, রাজনীতির সূত্রে। সেই সূত্রে এই এলাকার বহু মানুষ যারা হয়তো শুনেছে আমি আসবো এই ভেবে তারা চলে এসছে একেবারে নিতান্ত একটা সৌজন্য সাক্ষাৎ করার জন্য। কিন্তু কে এই বাবু মাস্টার? রাজনীতির ময়দানে তার প্রভাব প্রতিপত্তি বা কতটা? বাবু মাস্টারের আসল নাম ফিরোজ কামাল, বয়স 50, ডাকনাম বাবু। 2001 সালে বাম জামানায় শিক্ষক হিসেবে স্কুলে যোগ দেন। 2011 সাল পর্যন্ত হাসনাবাদের ভবানীপুরে CPIM এর লোকাল কমিটির সদস্য ছিলেন বাবু মাস্টার। 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে শুরু হয় বাবুর জামানা। 2018 সালে জেলা পরিষদে তৃণমূলের সদস্য এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন ফিরোজ কামাল ওরফে বাবু। 2019 সালে বসিরহাট লোকসভায় তৃণমূলের কনভেনার হন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ছাড়েন ফিরোজ কামাল। অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীর হাত ধরে যোগ দেন বিজেপিতে। নির্বাচনে টিকিট না মেলায় তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেন। এরপর থেকে রাজনীতির ময়দানে তাঁকে আর দেখা যায়নি। তো এখানে যারা আছে সবাই একরকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, কিন্তু তাদের সঙ্গে একটা ব্যক্তি ভালোবাসার সম্পর্ক আছে, যে রাজনৈতিক দল করুক না কেন। কিন্তু সবারই একটা প্রত্যাশা যে একটা
রাজনৈতিকভাবে একটা পথ চলা শুরু হোক। এখন একটাই প্রশ্ন, তবে কি ফের রাজনীতির আঙিনায় ফিরছেন বাবু মাস্টার? জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আপনাদের জানিয়ে রাখি যে একদিকে যখন শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা, ঠিক গত 5ই জানুয়ারি ঠিক একই রকমভাবে শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান, তার বাড়িতেও হানা দিয়েছিল। দীর্ঘ 17 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি এবং তার যে 95টি সংস্থা রয়েছে, যে সংস্থাগুলির মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনের কারবার চালাচ্ছেন এবং তার মাধ্যমেই রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছেন, এমনই অভিযোগ রয়েছে শঙ্কর আঢ্যর বাড়িতে। তার পরিবারের আজকে 3 জন ইডি দপ্তরে গিয়ে দেখা করেন। শঙ্কর আঢ্যর ভাইয়ের তার মেয়ে, তার স্ত্রী, তারা আজকে ইডি দপ্তরে গিয়ে দেখা করেন। কারণ এই যে 95টি বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত সংস্থা, সেই সমস্ত সংস্থাগুলির শীর্ষ পদে এরা অনেকেই ছিলেন, ফলে তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের সঙ্গে আজকের এই 4টে 4 দিকে বিভিন্ন জায়গা থেকে ছিলেন সত্যসুন্দর ভট্টাচার্য, ছিলেন রিয়া মাঝি, জয়ন্ত মজুমদার, সঞ্জিত চক্রবর্তী। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। আমরা যে 4টে 4 দিকে সর্বশেষ আপডেট তুলে ধরলাম, আরও অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।